দর্শক, ইশতেহারে স্বাগত জানাই। বাংলাদেশ এখন মব সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। আপনারা নিশ্চয়ই গত এক সপ্তাহের প্রেক্ষাপট খেয়াল করেছেন। কতটা ভয়ঙ্কর আমাদের এই বাংলাদেশ, সেই বিষয়ে আমাদের নিশ্চয়ই কারোর কোনো সন্দেহ নেই। যার মতো করে মারছে, পেটাচ্ছে, লুটপাট করছে এবং সেই দৃশ্যগুলো বর্ণনা করার মতো নয়। এই মব সন্ত্রাসীদের যারা পৃষ্ঠপোষকতা করেছে, সেই যে ম্যাটিকুলাস ডিজাইন, সেই ডিজাইনটি আসলে কিভাবে হয়েছে, সেই নিয়ে আমাদের সুলতানা রহমান, আমাদের সেই পরিচিত মুখ, বিশিষ্ট সাংবাদিক সুলতানা রহমান একটি রিপোর্ট প্রকাশ করেছেন, যেই রিপোর্টে এই ম্যাটিকুলাস ডিজাইনের অংশ কারা কারা কিভাবে সেটি তুলে ধরা হয়েছে। সুলতানুর রহমান, আপনাকে স্বাগত জানাই ইশতেহারে। অনেক ধন্যবাদ আজকে আমাকে যুক্ত করার জন্য আসাদ নূর। আপনাদের জন্য সবসময় শুভকামনা থাকে এবং আপনারা আরো এগিয়ে যান, সেই প্রত্যাশাও থাকে। আমি আমার পক্ষ থেকে গত 5 বছরে যতগুলো টেলিভিশন রিপোর্ট দেখেছি, তার মধ্যে আমি 10-এ 10 দিতে চাই আপনার এই পরশুদিনের রিপোর্টটি। আমরা চলুন সেই রিপোর্টটি তাহলে দেখি এবং দর্শক আপনাদের বলে রাখি কি হয়েছে একজন শিক্ষার্থীর সঙ্গে। এই রিপোর্টের ইয়েটি আপনারা দেখতে পাবেন যে সাংবাদিকতা থেকে, অর্থাৎ সাংবাদিকদের আমরা যতটা শ্রদ্ধার সাথে দেখি, যতটা আমাদের দেশের পরিস্থিতির নির্ধারক হিসেবে আমরা দেখি, সেখানে আসলে কি ঘটেছিল, চলুন আমরা এই রিপোর্টটি দেখি। যমুনা টিভিতে রাজনীতি নামের একটি টক শো হয় নিয়মিত। উপস্থাপিকা রোকসানা আঞ্জুমান নিকোল 2024 সালের 1 আগস্ট টক শোর শুরুতেই বিশেষ একটি মুহূর্তের অবতারণা ঘটিয়ে চমকে দেন সবাইকে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন আওয়ামী লীগের এমপি শাহাদাব আকবর চৌধুরী এবং বিএনপি নেতা ব্যারিস্টার রুমিন ফারহানা। আপনাদের দুজনের কাছেই প্রশ্ন, আপনাদের পানি লাগবে কিনা? পানির বোতল কিন্তু আছে। অনুষ্ঠানের শুরুতেই আকস্মিকভাবে শাহাদাব আকবরকে বলেন পানি লাগবে কিনা, পানির বোতল কিন্তু আছে। কিছুটা হতভম্ব শাহাদাব চৌধুরী ডায়াসের নিচের দিকে তাকিয়ে বলেন পানি আছে। আপনার ওখানে পানি লাগবে? পানি আছে। এরপর শুরু হয় নিকোলের আবেগময় টানা সংলাপ। একটি পানির বোতল হাতে উঁচিয়ে তিনি দ্রুত গতিতে বলতে থাকেন, হ্যাঁ, এরকম একটা বোতল আছে, মুগ্ধ আমাদের জন্য অনেকগুলো পানির বোতল রেখে গিয়েছে, সেই পানি এখানেও আছে। এরপর ধরে আসে তার কণ্ঠ। একটু বিরতি নিয়ে নিকোল বলেন, অগস্টের আগে জুলাইতে এমন করে শোক পালন করতে হবে আমরা কেউ ভাবিনি। কিছুক্ষণ আগে আপনাকে একটা ঘটনার কথা বললাম, আপনি শুনেছেন। আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রীকে আপনি এই ঘটনা বলবেন, কি হয়েছে একজন শিক্ষার্থীর সঙ্গে। একটু থেমে নিকোল দর্শকদের উদ্দেশ্যে বলেন, প্লিজ দর্শক কেউ ভাববেন না যে আমি প্ল্যান করে এসেছি, আমি কোনো ভিউ বাড়ানোর জন্য কান্নাকাটি করছি, প্লিজ কেউ ভাববেন না। আমি একজন অ্যাঙ্কর, আমার আসলে ইমোশনাল হওয়ার কথা নয়, আমি মূল অনুষ্ঠানে যাচ্ছি। আগস্টের 1 তারিখে নিকোলের এই আবেগ মুহূর্তটি ভাইরাল হয়। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বিভিন্ন পক্ষ ছোট ভিডিও ক্লিপ আকারে এটি ছড়িয়ে দেয় বিভিন্ন ফেসবুক গ্রুপে। নিকোলকে দেয়া হয় কুইন উপাধি। তবে এরপর গত 11 মাসে দেশ জুড়ে নির্মম হত্যা, ধর্ষণ, নিপীড়নের কোনো একটি ঘটনাতেও নিকোলের চোখে আর পানি দেখা যায়নি। এমনকি হাসনাত আব্দুল্লাহদের মতো মেটিকুলাস ডিজাইনারদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং তাদের বিরিয়ানি খাওয়ানোর কথা তিনি নিজের মুখেই জানান একটি টকশোতে। টিমের সাথে কিন্তু হাসনাত বসে চাইনিজ খেয়েছে। অনেকেরই অভিযোগ 2024 সালের জুলাই আগস্টে সরাসরি অ্যাক্টিভিস্টের ভূমিকায় নেমেছিল যমুনা টেলিভিশন। আপনারা যদি ব্যর্থ হন, মানে যদি এরকম আশঙ্কা করি, মানে তাহলে এই মানুষগুলোকে কি উত্তর দিবেন, কি জবাব দিবেন? চ্যানেল 24, প্রথম আলো, ডেইলি স্টারের মতো বেশ কিছু প্রথম সারির মিডিয়াও ছিল একই ভূমিকায়। তবে এর ধারাবাহিকতা শুরু হয় আরো অন্তত 2 বছর আগে। 2022 সালের 19 সেপ্টেম্বর যমুনা টেলিভিশনে প্রচারিত একটি প্রতিবেদন নিয়ে রয়েছে রহস্য। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে মেটিকুলাস ডিজাইনের গভীর শেকড় সম্পর্কে প্রশ্ন তৈরি করেছে প্রতিবেদনটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কাজ, যাবেন প্রশাসনিক ভবনে, দায়িত্বরতরা বলবেন আগামীকাল আসেন। তাদেরকে ঠিক সময় অফিসে পাওয়া যায় না, যেমন গতকাল 9টার টাইম অফিস টাইম, 9:40 গিয়েও দেখে রুমে তারা নেই। ঢাবির প্রশাসনিক ভবনে হয়রানি, লাঞ্চের পর দেখা করেন শিরোনামে প্রতিবেদনটি প্রচারিত হয় 2022 সালের 19 সেপ্টেম্বর, অর্থাৎ 2024 সালের 5 আগস্টের প্রায় 2 বছর আগে। ইউটিউবে আপলোড করা ভিডিওটির ভিউ এখন প্রায় 8.5 লাখ। প্রতিবেদনটির প্রতিটি অংশ
চমকে ওঠার মতো। এটি তৈরি করা হয়েছিল 2022 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিল্ডিং এর হয়রানি নিয়ে। মজার বিষয় হলো প্রতিবেদনে দেখানো প্রায় প্রতিটি মুখই 2024 সালের জুলাই আন্দোলনের অতি পরিচিত। সার্টিফিকেট তোলার মতো নর্মাল একটা কাজেও যদি একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে দিনের পর দিন ঘুরতে হয় তাহলে তো এটা হলো না। প্রতিবেদনে মুখ্য চরিত্র হিসেবে ছিলেন হাসনাত আব্দুল্লাহ। তার আন্দোলনটি নিয়ে প্রতিবেদন করা কোনো অস্বাভাবিক ঘটনা নয়, তবে এতে যাদের ভক্স পপ নেওয়া হয় তাদের প্রায় সবাই ছিলেন একই গ্রুপের সদস্য। রেডিও কিংবা টেলিভিশনে কাজ করা প্রতিটি সাংবাদিক জানেন ভক্স পপ হলো সাধারণ মানুষের কাছ থেকে র্যান্ডমলি নেওয়া মতামত। কিন্তু যমুনা টিভির প্রতিবেদনটি দেখে মনে হবে মতামত দানকারীদের বাছাই করা হয়েছিল আগে থেকেই এবং সবাই ছিলেন একই মতাদর্শের। প্রতিবেদনটি প্রচারের পরপরই তারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে ব্যাপক পরিচিত মুখ হয়ে ওঠেন। প্রতিবেদনে হাসনাত আব্দুল্লাহ ছাড়াও কথা বলেন উমামা ফাতেমা, সার্জিস আলম, মহিউদ্দিন রনির মতো মোট 5 জন। এদের প্রায় প্রত্যেকেই জুলাই আগস্ট আন্দোলনে একদম সামনের সারিতে ছিলেন। ফলে 2024 সালের অনেক আগে থেকেই সুপরিকল্পিতভাবে নেতৃত্ব বাছাই এবং মিডিয়ার সহযোগিতায় জনপ্রিয় ইস্যুতে তাদের সামনে আনার মেটিকুলাস ডিজাইন শুরু হয়েছিল বলে অনেকের সন্দেহ। গত বছরের আগস্টের পর ওই প্রতিবেদনের নিচে অনেকেই দীর্ঘ পরিকল্পনার জন্য যমুনা টিভিকে ধন্যবাদ জানিয়েছেন। গোলাম রাসুল নামে একজন লিখেছেন, তখন থেকেই যমুনা টিভিকে সাথে নিয়ে ধীরে ধীরে পরিকল্পনা করে এ পর্যন্ত এসেছে প্রিয় ভাই বোনগুলো। এগিয়ে যাও, দোয়া রইল। যমুনা টেলিভিশনের প্রতিবেদনটির ঠিক 2 মাস আগে মহিউদ্দিন রনিকে নিয়ে তৈরি করা হয় আরেকটি মিডিয়া হাইপ। অভিযোগ রয়েছে ট্রেনের টিকিট ইস্যুতে কমলাপুর রেল স্টেশনে রনির প্রতিবাদ নিয়ে দিনের পর দিন প্রতিবেদন করার নেতৃত্ব দেয় প্রথম আলো। আমার শরীরে আমি পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে পুড়ে ছাই হয়ে যায়, এইখানে মাটির সাথে মিশে যাব, তারপর এই দেশে আমি কোথাও যাব না। সমস্যার সমাধান, যেহেতু এখানে সমস্যার সমাধান প্রয়োজন, এখানে সমস্যার সমাধান করে আমি যাব। এভাবে কয়েকদিনের মধ্যেই দেশ জুড়ে সুপরিচিত হয়ে ওঠেন তিনি। মজার বিষয় হলো রনির কিছুদিনের চটকদার আন্দোলনে ট্রেনের টিকিটের কালোবাজারি দূর হয়নি, এমনকি এখনো তা চলছে পুরোদমে। তবে 2022 সালে রনি ব্যাপক মিডিয়া কভারেজের মাধ্যমে রাতারাতি তারকা বনে যায়। জয় বাংলা, বাংলার জয়, হবে 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 নিশ্চয়। শেখ হাসিনা সরকারের পতনের পেছনে দেশের প্রথম সারির অনেক মিডিয়ার ভূমিকা দিনে দিনে পরিষ্কার হয়ে উঠছে। প্রতিষ্ঠানগুলোর কর্মীরাই প্রকাশ্যে এমন দাবি করছেন। ডক্টর ইউনূস ক্ষমতায় আসার 1 মাসের মধ্যে বিভিন্ন সংবাদপত্রের 20 জন সম্পাদক যমুনায় যান। ডক্টর ইউনূস যাতে 2 থেকে 3 বছর ক্ষমতায় থেকে যান সে অনুরোধ জানাতে সবাই মিলে একসঙ্গে যান সেখানে। আবার সাংবাদিকদের রাষ্ট্র ক্ষমতার তাবেদারি না করার দাবিতে দীর্ঘদিন ধরে সোচ্চার ডেইলি স্টার সম্পাদক এখন তার পত্রিকাতেই জানাচ্ছেন ডক্টর ইউনূসের প্রতি তার সমর্থন। পদত্যাগ করবেন না প্লিজ শিরোনামে লিখেছেন কলাম। মাহফুজ আনাম 2022 সালের 4 জুন এক কলামে প্রধানমন্ত্রী শেখ হাসিনারও ভূয়সী প্রশংসা করেছিলেন। সে সময় তিনি লেখেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সঙ্গে আমাদের সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রশংসনীয় কাজটি করেছেন এবং একই সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে চীনের বিনিয়োগকেও স্বাগত জানিয়েছেন। এই নীতি আমাদের ব্যাপকভাবে উপকার করেছে। বাংলাদেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে কিনা সেটা যুক্তরাষ্ট্র কিভাবে বিচার করবে তেমন কড়া প্রশ্নও ছুড়েছিলেন মাহফুজ আনাম। শেখ হাসিনা সরকারের পতনের পর অবশ্য মাহফুজ আনাম সাবেক আমলের বিরুদ্ধে কথা বলছেন নিয়মিত। নিজের কার্যালয়ে ঘটা করে পালন করেছেন জুলাই আন্দোলনের স্মৃতি, তুলে ধরছেন জুলাই আন্দোলনে তার প্রতিষ্ঠানের বিভিন্ন ভূমিকা। ডক্টর ইউনূস আছেন, পদ্মা সেতু আছে, শুধু টুপ করে ফেলে দেওয়ার মানুষটা নাই। এই টুপ করে টুপ টুপ শব্দটা পালিয়ে যাওয়া শেখ হাসিনার খুবই প্রিয় একটি শব্দ, টুপ। সরকার পরিবর্তনের পর ডেইলি স্টারের অন্তত 2 জন সাংবাদিক পুরস্কার হিসেবে সরকারি উঁচু পদে নিয়োগ পেয়েছেন। তাদের মধ্যে বাংলা বিভাগের গোলাম মুর্তজা হয়েছেন ওয়াশিংটন দূতাবাসের প্রেস মিনিস্টার। তিনি শেখ হাসিনা সরকারের আমলে দিনের পর দিন ডেইলি স্টার কার্যালয় থেকে নিজের ডিজিটাল কন্টেন্ট তৈরি করেছেন। তার প্রায় সবগুলোই ছিল আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তীব্র বিষোদগার,
অথচ তিনি এখন আওয়ামী লীগ সরকারের সময়ে বাক স্বাধীনতা না থাকার দাবি করছেন। এমনকি 5 আগস্টকে বিপ্লব দাবি করে বিরোধী সবাইকে নির্মূলের পক্ষে বক্তব্য দিয়ে হয়েছেন চরম সমালোচিত। একটি টক শোতে তিনি বলেন, যুদ্ধে আপনি পরাজিত হলে মারা যাবেন, আর যদি আপনি বিজয়ী হন তাহলে আপনাকে পরাজিতদের ধ্বংস করতে হবে। আপনি পরাজিতকে রাখবেন, আপনিও থাকবেন, এর নাম অভ্যুত্থান নয়। গোলাম মুর্তজা এখন সরকারি চাকরি করলেও ফেসবুকে রেখে দিয়েছেন সাংবাদিক পরিচয়। মজার বিষয় হলো, ফেসবুক বায়োতে তিনি 2024 সালের 3রা এপ্রিল প্রেস মিনিস্টার হিসেবে নিয়োগ পাওয়ার তথ্য দিয়ে রেখেছেন। তবে তার দাবি সত্যি হলে আওয়ামী লীগ সরকারের সময়ই ওয়াশিংটন দূতাবাসে নিয়োগ পান গোলাম মুর্তজা। প্রশ্ন হলো, এই মিথ্যা তথ্য তিনি কেন দিচ্ছেন ফেসবুকে? দেশের ভেতরের মিডিয়ার পাশাপাশি বিদেশে অবস্থান করা অনেক প্রখ্যাত সাংবাদিকও মেটিকুলাস ডিজাইনে যোগ দিয়েছিলেন বলে অভিযোগ আছে। প্রবাসী সাংবাদিক খালেদ মহিউদ্দিন গত বছরের ডিসেম্বরে ফেসবুকে পোস্ট দিয়ে সরকার উৎখাতের বিষয়টি আগেই জানতেন বলে স্বীকার করে নেন। একটি ভিডিও শেয়ার দিয়ে তিনি লিখেন, আন্দোলনকারীরা তাকে সেভিয়ার মনে করেছিলেন। আন্দোলনকারীরা তাকে ভিডিওটি পাঠিয়েছিলেন 3 আগস্ট, অর্থাৎ আওয়ামী লীগ সরকার পতনের 2 দিন আগে। ভিডিওতে প্রধান ত্রাতা হিসেবে দেখানো হয়েছিল ডক্টর ইউনূসকেই। খালেদ মহিউদ্দিনের দাবি অনুসারে এটি সামাজিক মাধ্যমে লাখ কোটি বার শেয়ার দেন শিক্ষার্থী ও সমন্বয়করা। সাংবাদিকতার আড়ালে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ বিরোধী অবস্থান মেটিকুলাস ডিজাইনের অংশ কিনা সে প্রশ্ন উঠছে। এতে বড় ধরনের সংকটে পড়েছে পেশাদার সাংবাদিকতা। মানে বাংলাদেশ কি হুতুর মতো দুইটা জাতি এরকম পরিণত হবে? একজন হুতু, একজন টুটসি, এরকম? আশার কথা হচ্ছে, যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের অনেকে ধীরে ধীরে অবস্থান বদল করছেন, কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হওয়া দেশের মানুষের আস্থা কি আর ফিরবে সাংবাদিকদের উপর? আপনি যে কাজ বন্ধ করে দিলেন, সেটা কি মানে সেটা আপনি কোন অধিকার থেকে সেটা আপনি করলেন? মানে এটা কি? সুলতানা রহমান, বাংলা নিউজ নেটওয়ার্ক, নিউ ইয়র্ক। আমি কাজ বন্ধ করে দেই নাই। প্রিয় দর্শক, আপনারা দেখলেন এই বিশেষ রিপোর্টটি। চমৎকার এই রিপোর্টটির শিরোনাম হচ্ছে সাংবাদিকতার আড়ালেও কি ছিল মেটিকুলাস ডিজাইন। নিউ ইয়র্ক বাংলা লাইভে আপনারা এই প্রতিবেদনটি পাবেন এবং আমাদের এই ডেসক্রিপশনে এই প্রতিবেদনের লিঙ্ক দেওয়া থাকবে। এত ডিটেলে আপনি তুলে ধরেছেন, যাদেরকে তুলে এখানে দেখানো হলো, আপনি দেখালেন তাদেরকে ভিলেন থেকে হিরো বানিয়ে আমাদের সামনে নিয়ে আসা হলো এবং বর্তমানে তাদেরকে আমরা মব সন্ত্রাসী হিসাবে চিনি, প্রায় সকলকে 2-1 বাদ দিলে। তো এই মব সন্ত্রাসী থেকে হিরো আবার মব সন্ত্রাসীতে পরিণত হওয়া, বাংলাদেশের পরিস্থিতি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পদ্মা সেতু বন্ধ করে দেওয়া হয়েছে, সারা বাংলাদেশে প্রায় বিএনপির অফিসগুলো পুড়িয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ জামাত যে ক্ষমতায় সেটি তো স্পষ্ট। সুলতানা রহমান, আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? এই ডিজাইন, এই ধ্বংসযজ্ঞের সাথে আরো কি কেউ যুক্ত আছে যাদের আপনি দেখাননি? অনেকেই যুক্ত আছে। হয় কি, একটি অনুসন্ধান যখন চলে তখন মানে পরে অনেক ইনফরমেশন আসতে থাকে। ধরেন আমার এই রিপোর্টটি যখন আমি আপলোড করলাম, প্রচার করলাম, এরপর থেকে আমার কাছে আরো অসংখ্য ইনফরমেশন আসছে, আমি বলবো স্রোতের মতো আসছে। হ্যাঁ, যে এটা আসলে আপনি যখন কাজ করবেন তখন বিভিন্ন জায়গা সোর্স থেকে আপনার কাছে খবর আসতেই থাকবে। কিন্তু এখন এই মুহূর্তে বাংলাদেশে যা চলছে সেটিও কিন্তু মেটিকুলাস ডিজাইনেরই অংশ। আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে প্রথম থেকেই কিন্তু বলা হচ্ছিল যে এই আন্দোলনের পরবর্তী টার্গেট বিএনপি, মাইনাস প্রথমে আওয়ামী লীগকে মাইনাস করা, জাতীয় পার্টিকে মাইনাস করা, এখন বিএনপিকে মাইনাস করা হচ্ছে। মানে কোনো শুধুমাত্র ইসলামিক দলগুলো, ইসলামিক শক্তিগুলো থাকবে এবং দেশের মধ্যে যাতে করে অরাজকতা হয়। আপনি যদি দেখেন যে এই মবগুলো ঘটনাগুলো আমরা কেমন করে জানতে পারছি, আপনি দেখবেন গতকাল একটা ভিডিও আমি দেখছিলাম যেখানে একটা প্রতিমার উপর লাথি মারা হচ্ছে এবং যে লাথিটি মারছে সে পেছনে ঘুরে দেখছে যে ভিডিও হচ্ছে কি হচ্ছে না। মানে তারা দেখাতে চায়, তারা মানুষকে জানাতে চায় যে আমরা এত ভয়ঙ্কর। কালকে যেই পাথর দিয়ে যে মানুষের মাথা মেরে থেতলে দেয়া হলো,
এগুলো মানুষকে দেখানোর জন্য, আতঙ্ক সৃষ্টি করার জন্য। এবং আজকে আপনি নিশ্চয়ই তারেক রহমানের বক্তব্য শুনছেন যে তিনি বলছেন যাকে হত্যা করা হয়েছে সে হয়তো বিএনপির কর্মী, কিন্তু যে হত্যাকারী সে কোথায়, তাকে কেন ধরছে না? এই সরকার নৈরাজ্যকারীদেরকে উস্কানি দিচ্ছে, উৎসাহ দিচ্ছে, এটি আজকে তারেক রহমান দাঁড়িয়ে বলছেন। কিন্তু তাদের বোধহয় অনেক দেরি হয়ে গেছে। আওয়ামী লীগের সারা বাংলাদেশে যেমন আওয়ামী লীগের সব কার্যালয় ভেঙে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, আজকে বিএনপির সব কার্যালয় জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে মির্জা ফখরুলের ভাইয়ের গাড়িতে হামলা হয়েছে। কেউ রেহাই পাবে না এখান থেকে। ওই কবিতাটা আছে না যে আজকে তুমি মারো, তুমি ভাবছো তুমি আজকে নিরাপদ না, আপনার কেউ আজকে এখান থেকে নিরাপদ থাকবে না যতদিন পর্যন্ত না মানুষ রুখে দাঁড়ায়। এই তারেক রহমানই তো জুলাই সন্ত্রাসীদের সাথে প্রথম যোগাযোগ করেছিলেন কথিত সেই স্বাধীনতার সেই মুহূর্তে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে বসে তারা মাথায় পতাকা, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে না, সরি, এই জিনিসটা আমি যখন রিপোর্টটি বানিয়েছি আপনি দেখবেন আমি চ্যানেল 24 এর কথা আমার রিপোর্টে আছে, কিন্তু আমি এনাফ এভিডেন্স চ্যানেল 24 এর দিতে পারিনি। কিন্তু চ্যানেল 24 এ বসে তারা তখন তারেক রহমানকে ফোন করেছে। একটা গণমাধ্যম অফিসে কে আপনি এই ধরনের কাজে ব্যবহৃত হতে দিবেন? এটি চরমতম অনৈতিক একটি কাজ। দেখুন আমার এই প্রতিবেদনে আপনি দেখবেন আমি কিন্তু ডেইলি স্টারে কাজ করেছি। মাহফুজ আনাম আমার অত্যন্ত প্রিয় সম্পাদক। আমি তাদের কাছে নীতি নৈতিকতা শিখেছি, সাংবাদিকতার। আমি সারা জীবনই অনুসন্ধানী সাংবাদিক। এখন খালেদ মহিউদ্দিন আমার সহকর্মী ছিলেন, আমার ডিপার্টমেন্টের সিনিয়র। এমন না যে কারোর সঙ্গে আমার ব্যক্তিগত কোনো বিরোধ আছে, কিন্তু তারা যেভাবে করে এই ঘটনাগুলোতে যুক্ত হয়েছেন এটি সাংবাদিকতার কোন রকম কোনো নীতিমালার মধ্যে পড়ে না। জি, আমরা তো খালেদ মহিউদ্দিনকে খুব বলিষ্ঠ একজন মানুষ হিসেবে চিনতাম। আমি যখন রিকল করলাম দেখলাম তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে ছুটে গেলেন জেনেভায়। তিনি সেখানে এক প্রকার মানে প্রতীকী অর্থে বলছি টাই স্যুট পরে হাঁটু গেড়ে তাকে স্যার বলতে বলতে একদম মুখে ফেনা তুলে ফেললেন। যেমনিভাবে তিনি ইসলামিক যে সন্ত্রাসীগুলো আছে, যেমন আপনি দেখেন আব্বাসি নামের একজন ইসলামপন্থী সন্ত্রাসী, সে মানুষের কল্লা ফেলে দেবে, এটার তিনি প্রমোট করলেন। সেই দাঁত ভাঙা পীর খ্যাত চরমনায়ের দ্বিতীয় যে নেতাটি ফয়জুর, তাকে বলতে শুনলাম আমরা আফগানিস্তান বানাতে চান তারা। এই যে, এবং জামাতের সেই চুম্মা আমির খ্যাত সেই যে ভয়ঙ্কর ব্যক্তিটি যিনি জঙ্গিবাদের অপরাধে গ্রেপ্তার হয়েছিলেন, তাদেরকে তিনি মধ্যমণি এবং একই কাতারে রেখেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে। আমরা দেখলাম এই হাসনাতের মতো সন্ত্রাসীকে, যে মব স্টার, বাংলাদেশে মবের জন্য সে প্রথম খ্যাতি পাবে, যে প্রথম সবচেয়ে ভয়ঙ্কর কে, তাকেও জি স্যার, জি হুজুর, পারলে তো, মানে এই ম্যাটিকুলাস ডিজাইনের অংশে তো এরা সবাই মিলে যাচ্ছে। আপনার এই প্রতিবেদনের সাথে যতগুলো ক্যারেক্টার আপনি দেখিয়েছেন, আমাকে সবাক ভাই বলছিলেন যে তিনি যদি এটা বাংলাদেশের বিরুদ্ধেও সুলতানুর রহমান এমন একটা প্রতিবেদন করতেন, তার এই প্রতিবেদনের ডিটেল এতটা স্ট্রং যে প্রত্যেকটা জিনিসকে সমর্থন করতে হতো। আপনি মানে দেখেন, মুক্তিযুদ্ধের পক্ষে বা বাংলাদেশের পক্ষে যে সকল মানুষরা কথা বলছেন তাদের মধ্যে শুরু থেকে কথা বলা একজন আপনি। আমার পক্ষ থেকে আপনাকে শ্রদ্ধা। আমার আপনার কাছে জানার ইচ্ছা যে সামনে আর মানে আমরা তো দেখতে পাচ্ছি, আপনি বলছিলেন যে -2 হবে, মাইনাসে আবার প্লাস হয়ে গেলে পরে কি হবে। এই জুলাই সন্ত্রাসীদের ভবিষ্যৎ পরিণতির কি দেখছেন? এখন মিডিয়াগুলো যাদেরকে তারা পৃষ্ঠপোষকতা করেছে, হিরো বানিয়েছে, এখন তারা তাদের নিজ গুণে ভিলেন হয়েছে, তাদেরকে কি আরো ডিফেন্ড করে যাবে এই কথিত সংবাদ মাধ্যমগুলো, আমাদের এই কথিত স্টারগুলো? মানে আমাদের কথিত না, তারা আমাদের কাছে অনেকেই সাংবাদিকতার স্টার, তাদের মুখ এবং মুখোশ তো দেখে ফেললাম, তারা কি আরো এই চেষ্টা চালিয়ে যাবেন নাকি? মুখ ও মুখোশ এইবার আন্দোলনে হয়েছে কি, এই ঘটনাটির মধ্যে মানে মুখোশ এত বেশি ছিল যে আমরা বিভ্রান্ত হয়ে গেছি। ধরেন আমাকে কেউ তো কল্পনা করতে পারবে না যে আমি ইসলামিক গোষ্ঠীর সঙ্গে সম্পর্কিত কিংবা তাদেরকে আমি উৎসাহ দিতে পারি। মানে প্রত্যেকটা মানুষের একটা পার্সোনালিটি থাকে, তো সেই পার্সোনালিটির সঙ্গে আমি কিন্তু যাই না। কিন্তু আমি ধরেন ইসলামিকদের সঙ্গে গোপন আতাত আছে, আমার গোপন সম্পর্ক আছে, তাদের পারপাসটি আমি সার্ভ করব আমার এই ফেস নিয়ে, আমার এই পার্সোনালিটি নিয়ে, যে কারণে সাধারণ মানুষ গেছে বিভ্রান্ত হয়ে। আমি যদি বাংলাদেশের পরিস্থিতিটি আপনাকে ধরি, দেখুন আমি 9 বছর নাই দেশে। আমার খুব আফসোস যে এই সময়ে আমি দেশে নাই। হ্যাঁ, আপনারা আমার রিপোর্ট সেই অর্থে দেখেননি। আমি
অন্যভাবে নিয়েন না, বাংলাদেশের টেলিভিশনে অনুসন্ধানের রিপোর্ট আমিই শুরু করেছিলাম টেলিভিশনগুলোতে। যাই হোক, সেই আলোচনা আজকে নয়। আমিও জানতাম না। আপনার এই রিপোর্টটি দেখার পরে আমি বেশ কিছু আপনার নাম দিয়ে সার্চ করার পরে আমি এরকম অনেক রিপোর্ট পেয়েছি, আমাদের দর্শকরা পাবেন। অসাধারণ সব কাজ আপনার ছিল। থ্যাংক ইউ। আগে আমরা আসলে হিরোদের রেখে ভিলেনদের চিনেছি এতদিন। আসলে আচ্ছা যাই হোক, ওইটা আমরা আরেকদিন আলোচনা করবো। আমার এক একটা রিপোর্ট করতে একটু সময়ও লাগতো এবং অনেক ধৈর্য নিয়ে সময় নিয়ে এক একটি প্রতিবেদন করতে হতো এবং এডিটোরিয়াল প্যানেল বানানো হতো। সেই রিপোর্ট ডেইলি স্টারে বলেন, এনটিভিতে বলেন, মাছরাঙায় কিংবা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে সবসময় আমার রিপোর্ট গুলো এডিটোরিয়াল প্যানেল আগে চেক করতো, দেন আমরা অন এয়ারে যেতাম। এইবার এখন ধরেন আমি এখন কাজ করছি ইন্ডিপেন্ডেন্টলি, আমার মাথার উপরে কোনো এডিটর আমার নাই, হ্যাঁ, সিনিয়র যারা অভিজ্ঞ, হ্যাঁ, প্রত্যেকেরই রিচেকের একটা জায়গা থাকে। আমি এই প্রতিবেদনটি আমি একা করেছি বললে ভুল হবে। আমার কয়েকজন সহকর্মী নানান দিক থেকে, যেমন ধরেন আমি এখন অনেক জায়গা থেকে ইনফরমেশন যেমন আমি পাচ্ছি, ঠিক এরকম আমার কিছু সহকর্মী আমাকে নানান ভাবে সহযোগিতা করে। এদের মধ্যে কেউ সাধারণ মানুষ আছেন, কেউ সাংবাদিক আছেন। আপনি তো জানেন বাংলাদেশের অধিকাংশ সাংবাদিক এখন বেকার, তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। অনেকেই আমাকে নানান ভাবে সহযোগিতা করেন। সেই জায়গা থেকে আমি তাদের নামগুলো বলছি না, কারণ তাদের নিরাপত্তার বিষয়টি খুবই সম্পর্কিত, আপনি নিশ্চয়ই বোঝেন। তো আমি কেন, সুলতানুর রহমান, আমরা সবাই জানি মব সন্ত্রাসী হাসনাত সে তো বলেছে এই সাংবাদিককে মেলে ফেলবে, দেখে ফেলবে, কেটে ফেলবে, হুমকি ধমকিগুলো তো প্রকাশ্য এবং তাদের রিপোর্টগুলো ডিলিট হয়ে যায়, মুছে ফেলা হয়। সেখান থেকে এই প্রতিবেদনটি আমি একা করেছি না, এটা আমাকে অনেকেই যে সহযোগিতা করেছেন তাদের প্রতি অসম্ভব রকম কৃতজ্ঞতা জানাচ্ছি। এই কারণে তাদের ছাড়া এটা প্রায় অসম্ভব ছিল, যেহেতু আমি অনেকদিন বাংলাদেশে নাই। সেখান থেকে আমি আপনাদেরকে বলবো যে দেখুন, আমি ঘটনাক্রম অনুসরণ করা শুরু করেছি গত বছরের 16 জুলাই থেকে। 16 জুলাই যখন আবু সাইদ মারা গেল, এবং আমার কিন্তু 2 ঘন্টা লেগেছিল বুঝতে যে এটা একটা গণ অভ্যুত্থানের দিকে যাচ্ছে। আমি সেই সময় একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা লেখা লিখেছিলাম, ইভেন একটা লাইভও দিয়েছিলাম, যে এরকম একটা মোমেন্টাম সৃষ্টি করেছিল নূর হোসেন, মোমেন্টাম সৃষ্টি করেছিল আসাদ। কিন্তু তখন তো আর কেউ কথা শোনে না, আপনি জানেন, সবাই তখন একটা অন্যরকম জগতে চলে গিয়েছিল। এনিওয়ে, এখন ধীরে ধীরে আমি 18 জুলাই জানতে পেরেছিলাম যে বাংলাদেশে কি হতে যাচ্ছে। আমি আবারও বলি, 18 জুলাই আমি জানতে পেরেছিলাম বাংলাদেশে কি হতে যাচ্ছে। সেই দিন থেকে আমি শিক্ষার্থীদের সঙ্গে আর নাই। প্রথমে তাদের এরকম অবস্থা দেখে পুলিশ তাদেরকে গুলি করে মারছে, এটা যে কাউকে আঘাত করবে, রাইট? কিন্তু আমি যেদিন থেকে জানতে পেরেছি এর পেছনে বড় কই ভয়ঙ্কর শক্তি আছে, সেদিন থেকে আমি কিন্তু রুখে দাঁড়ানোর চেষ্টা করেছি। কিন্তু তখন তো আর আমার কণ্ঠস্বর, বরং আমাকে তখন দালাল উপাধি দেওয়া হচ্ছে, রাইট? তো আমি 18 জুলাই আমি জেনেছিলাম, তার পরের দিন 19 জুলাই ছিল শুক্রবার, আমি এখনো আমার মনে আছে। সেই 19 জুলাই বাইতুল মোকাররম থেকে ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে, বিহারি ক্যাম্প থেকে সবাই যাত্রা করবে গণভবনের দিকে, এবং শেখ হাসিনাকে পিটিয়ে হত্যা করা হবে। বাংলাদেশের সংবিধান বদল করা হবে, বাংলাদেশের খোল নলচে সবকিছু বদল করে নতুন দেশ করা হবে। এরকম এই কথাটি যখন আমি 18 জুলাই শুনেছি, আমি সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় যোগাযোগ করার চেষ্টা করেছি নানান ভাবে, কিন্তু কিছুই হয়নি। সেই ঘটনাটি ঘটেছে 5ই আগস্ট, এবং 19 জুলাই 20 জুলাই আপনারা দেখবেন বাংলাদেশে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল। আপনি দেখবেন যে বাংলাদেশে এই 2 দিনে যুদ্ধ হয়ে গেছে, মেট্রো রেল পুড়িয়ে দেওয়া হয়েছে, পুলিশ মেরে ঝুলিয়ে রাখা হয়েছে, মানে ভয়ঙ্কর যুদ্ধ হয়ে গেছে এই 2 দিনে। যেভাবেই হোক সরকার টিকে ছিল। এনিওয়ে, এই গল্প আমরা জানি। আমি 7ই আগস্ট জানতে পেরেছি বাংলাদেশে একটা নীরবে কু হয়ে গেছে। নীরবে বলতে সাধারণত আমরা দেখি যে সেনাবাহিনী হত্যা করে, গুলি করে, কিন্তু এটা একটা সিভিল কু হয়েছে, রাইট? সিভিল কু। এরপরের পরিস্থিতি তো আপনারা সবাই জানেনই। এখন আমি ধরেন আজকের এই প্রতিবেদনটির মধ্যে আপনি দেখবেন খালেদ মহিউদ্দিন, তিনি সাদ্দাম হোসেনের ইন্টারভিউ করতে পারেননি। আমি কিন্তু সেই দিন থেকে স্ট্রাইক করা শুরু করেছি। আমি মানে বাংলাদেশ নিয়ে, আচ্ছা, এই ব্যক্তি সুলতানুর রহমান, আমি দুঃখিত, আমি আপনার আগের কথা একটু টেনে নিই, যে আমাদের মহান মুক্তিযোদ্ধাদেরকে কিন্তু ভারতের দালাল বলা হয়েছিল।
আপনি যখন সত্য কথা বলবেন আপনাকে আওয়ামী লীগের দালাল, মুক্তিযোদ্ধাদের দালাল, অনেক দালাল বলা হবে, এবং আপনি সঠিক সময় স্ট্যান্ড নিতে পেরেছিলেন, এটা আপনার নিজ গুণে, আপনার বুদ্ধিমত্তা থেকে। আমরা অনেকে পারিনি বলে আওয়ামী লীগ আমাদেরকে, একদিকে জামাত শিবির, রাজাকার, এরা আমাদেরকে ভারতের দালাল, মুক্তিযোদ্ধার দালাল এইসব বলে। আওয়ামী লীগ আবার বলে আমরা জুলাইদের দালাল। আপনি কি সেই সময় এক কথা যদি উত্তর দেন, এমন কোনো ব্যক্তিকে পেয়েছিলেন যেই ব্যক্তির কথা শুনে আপনি চক্রান্ত সম্পর্কে বুঝতে পারবেন? এমন কোনো ব্যক্তি আওয়ামী লীগের বলেছিল যে আবু সাঈদের ওটা গুলি না? তারা বরং বলেছিল ইন্টারনেট এমনি এমনি বন্ধ হয়ে গেছে। তারা বলেছিল যে এগুলো কোনো সমস্যা না। আমি ব্যক্তিগতভাবে কয়েকজন, আমাদের সাথে তো আওয়ামীপন্থীদের যোগাযোগ একদমই নাই, 2-1 আছে, বলেছিলাম যে আপনারা ছাত্রদেরকে এনিমি বানায়েন না। তারা বলেছিল আপনি বঙ্গবন্ধু কন্যাকে চেনেন না, এক নিমিষে সব ঠিক করে দেবেন। আমরা দেখলাম পতনের পর। রাইট। আমার মনে হয় আওয়ামী লীগের ভিতরে বুদ্ধিবৃত্তিক চিন্তার জায়গাটি দারুণ ভাবে ক্ষয়ে গেছে তাদের, ক্ষয়ে গেছে, এবং এই জন্যই তো আমাদেরকে এরকম ট্যাগ দিচ্ছে। আপনি খালেদ মহিউদ্দিনে ছিলেন, খালেদ মহিউদ্দিনের আরেকটা বিষয়, আপনি যদি ওই প্রশ্নটাতে আসেন, আপনি এটা যুক্ত করেন, আমি মনে থাকতে করে ফেলি। খালেদ মহিউদ্দিন যখন দাঁতভাঙা পীর, চরমনাই পীরকে শোতে নিয়ে এই শরিয়া আইনের মতো ভয়ঙ্কর, মানে ওই যে আফগানি স্টাইলে আমাদের দেশটাকে অধপতনের দিকে নিয়ে যাচ্ছেন, তিনি সাংবাদিক হিসেবে যে কাজটা করা, সংবিধান আইন দেখিয়ে দেওয়া, তিনি সেই চেষ্টা করেননি। আমরা দেখেছিলাম আব্বাসির ক্ষেত্রে তিনি যখন বলছিলেন সাতিমা রাসূলের কল্লা ফেলে দিতে হবে, তিনি তখন, এবং খালেদ মহিউদ্দিনকে তিনি এক প্রকার কালেমা পড়ানো, তিনি মুসলিম কিনা এই বিষয়ে আব্বাসি জানতো, তাই তাকে দিয়ে দুরুদ পাঠ করিয়েছে, বিভিন্ন শ্রদ্ধামূলক শব্দ ব্যবহার করেছে। কিন্তু সে যখন নবীর কটুক্তিকারীর কল্লা ফেলে দেওয়ার মতো ফতোয়া দিল, গ্র্যান্ড মুফতি দাবি করে, এটার কাউন্টার কিন্তু ওই সাংবাদিক দিলেন না, যার ফলাফল আমরা গতকালকে দেখলাম চাঁদপুরে একজন খতিবকে মসজিদে ঢুকে কুপিয়ে ফেলেছে। আমরা শুনছি তিনি মারা গেছেন কিনা তাও জানতে পারছি না, এখন যেহেতু মেটিকুলাসলি ডিজাইনে চলছে দেশ। তাহলে খালেদ মহিউদ্দিনকে এই হত্যার দায় নেবে? আপনি বলতে পারেন ফারুকীকেও তো হত্যা করেছিল, হ্যাঁ, ফারুকীকে চোরাগুপ্তা হামলা করেছিল, ঘরে ঢুকে গোপনে, এটা করেছে মসজিদে সবার সামনে, এবং বাংলাদেশে এটা প্রমাণ হয়ে গেছে যে নবীর সমালোচনা, মানে সমালোচনা তো আপেক্ষিক বিষয়, কারো মনে হলো যে নবীর সমালোচনা হয়ে গেছে, ওই খতিব মসজিদে বসে বলেছিলেন যে নবী হচ্ছেন ইসলামের বার্তাবাহক, এটা তো মুসলমানরা বোধহয় সবাই মানেন, কিন্তু এই কথাটা ওই যে ব্যক্তি কুপিয়েছে সেই ব্যক্তির মনে হয়েছে যে নবীর শানে বেয়াদবি, তাই গিয়ে কুপিয়ে ফেলেছে। এই দায় কি খালেদ মহিউদ্দিন নেবেন না? খালেদ মহিউদ্দিনকে নিয়ে আমি খুব বেশি কিছু বলতে চাই না, আসলে যথেষ্টই বলা হয়েছে। এটি আপনারা তাকে জিজ্ঞেস করেন উনি দায় নেবেন কিনা, কিন্তু সাংবাদিকতার যে দায়িত্বের জায়গাগুলো রয়েছে আমরা বিভিন্ন সময় দেখছি সেই কেউ সেই দায়িত্বের জায়গাগুলোতে মানে আর আগের মতো দায়িত্বশীল কাউরি আমি দেখতে পাই না। খুবই দুঃখজনক এটাই যে একটা শব্দ চয়নও যে কতখানি দায়িত্বের পরিচয় বহন করে, ওই জায়গাগুলো এখন বাংলাদেশে খুব একটা দেখি না। আপনি দেখবেন মানে সাংবাদিকতায় অনেকগুলো স্ট্যান্ডার্ড আপনাকে মেনটেন করতে হবে। আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি যা খুশি তাই করতে পারেন, কিন্তু ট্র্যাডিশনাল গণমাধ্যমে আপনাকে কিন্তু সেই স্ট্যান্ডার্ডটা, নৈতিক জায়গাগুলো না মানলে আপনার গ্রহণযোগ্যতা থাকবে না। কারণ দিন শেষে আমাদেরকে চিন্তা করতে হয় মানুষের কাছে গ্রহণযোগ্যতা, মানুষের কাছে আমার বিশ্বাসযোগ্যতা, ওখানটাই আমার দায়। শুধুমাত্র ইনফরমেশন দেওয়াটাই কিন্তু দায় নয়, মানুষকে এডুকেট করা একটা বড় দায়। এখন যেভাবে করে আমরা দেখি মেটিকুলাসলি ডিজাইনড সবকিছু, আপনি দেখেন আজকে যদি আপনি দেখেন যে বৈষম্য বিরোধীরা আজকে বিএনপির বিরুদ্ধে যেভাবে করে মিছিল করছে, পুরো ঢাকা শহর এখন উত্তাল বিএনপির বিরুদ্ধে, হ্যাঁ, এবং মিডিয়াগুলো দেখেন কি ভূমিকা পালন করছে, সেখানে তারা কিন্তু এদের এখন জামাতের পক্ষ নিয়ে পুরো মানে একটার পর একটা মুখোশ খুলে পড়ছে, মুখগুলো, প্রকৃত মুখগুলো বেরিয়ে আসছে। এই আন্দোলনের সবচেয়ে ইন্টারেস্টিং মানে ভালো দিক আমি বলবো যে এবার কেউই কারো মুখোশ আড়াল করতে পারেনি, মুখোশটা খুলে গিয়ে প্রকৃত ভেতরটা সবারই বেরিয়ে এসেছে। আমার মনে হয় এই আন্দোলনের এটাই সবচেয়ে মধুর বা সুন্দর দিক। একদম মনের কথা বলেছেন। বিবিসির আকবর হোসেনের প্রোফাইলে গেলে বোঝা যায় যে একটা মানুষ কতটা ভেতরে কতটা কুৎসিত হতে পারে। মানে আমি জীবনে ভাবিনি আকবর হোসেনের কথা এরকম। আমি ভাবিনি সেলিম সামাদ, যিনি আরএসএফ এর হয়ে কাজ করেন, তিনি আমার সামনে বসে ফিজিক্যালি বঙ্গবন্ধুর বন্দনা, মুক্তিযুদ্ধের প্রশংসা, 32 ভাঙার পরে তিনি বলেছিলেন 32-এর রোডের নাম বদলে জুলাই 36 করা হোক। এইরকম রাজাকারদের আমরা দেখেছি এই 2025-এ এসে। এটার জন্য আন্দোলনটার দরকার ছিল। আমি একমত আপনার সাথে। জি, এখন দেখুন সমস্যাটা কি যে আপনি যাদেরই নাম বলেন না কেন তারা সবাই আমার পরিচিত।
এবং আপনি জাস্ট 91 সালে যদি এদের ভূমিকাটি দেখেন, তাইলে আপনি বুঝতে পারবেন কে কোথায় ছিল। এখন গত 15 বছরটা একটা লম্বা সময়, সেই 15 বছরে অনেকের ভূমিকা আমরা বদল হতে দেখেছি, দেখে তাদের অতীতটা ভুলে গেছি, কিন্তু এরকমই কিন্তু ছিল। এখন তারা বেরিয়ে আসছে। আপনি সেই যার কথাই বলেন না কেন নাম বলবেন এবং তার অতীতটা একটু 90 এর আগে দেখবেন, বা 2001 আগে দেখবেন, বা 2005 আগে দেখবেন, আর এখন কি, এটা যদি মেলাতে পারেন এখানে একটা বড় তাহলে আপনি সমস্যা, বুঝতে পারবেন। হ্যাঁ জি, ওইখানে ওই সময় তো ইন্টারনেট ছিল না, তাদের ফুটপ্রিন্ট আপনাদের যাদের মননে মস্তিষ্কে আছে আপনারা তাদেরকে চেনেন। আমার 91-তে জন্ম, আমি তো তখন ছিলামই না। আবার এই যে জেনজি, তারা কেন বিভ্রান্ত হয়েছে, তারা শুধু আওয়ামী লীগের আমলটা দেখেছে, এমনকি বিএনপির যে সন্ত্রাস অর্থাৎ 2001 থেকে 5 ওটাও দেখিনি, আমি এটা দেখেছি। তাই আমি বিএনপির উপরে সরকার পতনে আমি কেন বলিনি এক দফা চাই, কারণ আমি জানি শেখ হাসিনার পতন যদি হয় তাহলে এটা অসাংবিধানিক হবে এবং দখল হবে। এটা আমি ভেবেছিলাম বিএনপি দখল করবে, আর বিএনপি দখল করলে কি করে এটা আমার জানা ছিল, যে কারণে আমি ওই জায়গায় যাইনি। জেনজি তো তাও দেখিনি। সুলতান আপা, তাদের দোষ দিয়ে লাভ কি? না, তাদের সেইটাই দেখুন, গত 15-16 বছরে তো অনেক মুক্তিযুদ্ধ এরকম হয়েছে, রাইট? মানে কোথায় না, মানে অতি কথনে মুক্তিযুদ্ধের আসল নির্যাসটাই না হারিয়ে গেছিল। ওইটাই বোধহয় আওয়ামী লীগের সবচেয়ে বড় ব্যর্থতা। তারা মুক্তিযুদ্ধ করেছে কিন্তু ভেতরে যেতে পারেনি। এটি ঠিক এখন তো এসে আমরা বুঝতে পারছি আওয়ামী লীগ ছাড়া মুক্তিযুদ্ধকে কেউ ধারণও করে না। এটি আমরা এখন দেখলাম। আগে তারা বলতো যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে নিজের পকেটে নিয়েছে, কিন্তু এই 5ই আগস্টের পরে দেখলাম অন্য কেউ তো সেই আওয়ামী লীগের পকেট থেকে খুলে পড়া মুক্তিযুদ্ধকে কেউ বুকে ধারণ তো করলো না। ফলে আলটিমেটলি তো মানুষকে আওয়ামী লীগের দিকেই আবার ফিরে তাকাতে হয়, তাই না? এটা আসলে খুবই দুর্ভাগ্য। হ্যাঁ, তবে আমি সাংবাদিকতা নিয়েছিলাম, আমি যদি একটু কম্পেয়ার করি, যদি আপনি অ্যাক্টিভিস্ট হয়ে যান, ভালো, আপনার এথিক্স মানতে হবে না, মানে অর্থ জার্নালিজমের এথিক্স আপনাকে না মানলেও চলবে, আপনি অ্যাক্টিভিস্ট হয়ে যান। আমার খুব কষ্ট হয় যখন পিনাকি ভট্টাচার্য আর খালেদ মহিউদ্দিনকে একই কাতারে দেখি প্রায়, অথবা আরেকজন হালের সাংবাদিক বলেন যদিও আপনি একই রকম দেখলে ভুল হবে, কারণ আমি তো মনে করি এখন খালেদ ভাই পিনাকি ভট্টাচার্যকে ফলো করে। আপনি যদি পিনাকির কথা শোনেন আর খালেদ ভাই যদি উচিত কথাটা দেখেন, যে খালেদ ভাই পিনাকিকে তো ফলো করছে, এই আঞ্চলিক ভাষার বিষয়টি তো পিনাকি শুরু করেছে, রাইট? সো এখানে পিনাকিকে একটু বেশি কৃতিত্ব দিতে হবে খালেদ মহিউদ্দিনের না। এবং এই যে ইসলামিক সন্ত্রাসীদের প্রমোট করা, যেটা ইলিয়াস করেছে, জঙ্গিরা যখন জেল থেকে বেরিয়ে গেছে, বের করে দেওয়া হয়েছে, তাদের মুক্তি দেওয়া হয়েছে। হারুন ইজহারের মতো জঙ্গি যদিও এই সময় সে মানে আওয়ামী লীগের আমলে ছাড়া পেয়েছে, কিন্তু আপনি দেখেন জসিমুদ্দুর রহমানের মতো জঙ্গি, এর মতো আরো অনেকগুলোকে জেল ভেঙে বের করা হয়েছে, কাউকে বেল দিয়ে দেওয়া হয়েছে। তারা গিয়ে ওই সন্ত্রাসী ইলিয়াস পিনাকিদের সাথে বসে ঘরোয়া আড্ডা বৈঠকই আয়োজন করেছে, এবং খালেদ মহিউদ্দিন তাই করেছেন, তার চেয়ে আরো বেশি করেছেন, আরো নিচে নেমে করেছেন। মানে তারা তো অন্তত হুজুর হুজুর বলেছিলেন, উনি তো মানে স্যার পর্যন্ত ডেকে ফেলেছেন। হ্যাঁ, লিডার, নেতা, প্রিয় শায়েক, একজন ব্যক্তি যে সন্ত্রাসের ডাক দেয়, মানুষকে হত্যা করার কথা বলে, তাকে প্রিয় বলা, এই যে নতুনদের মধ্যে তাদের পরিচয় করে দেওয়া, সুটেড বুটেড, এই এলিটরা যখন সন্ত্রাসীদেরকে নরমালাইজ করে দেয়, তখন তো আর আমি তো সবাইকে ছাড়িয়ে যাওয়াই মনে করি। এটাই বাংলাদেশের ভয়ঙ্কর এক সর্বনাশ করেছে। হ্যাঁ, যে যা নয় তাকে সেই মতো করে মানে অবয়ব দেওয়ার চেষ্টাটা, এটি একটা বাংলাদেশকে একটা চরম খারাপ দিকে নিয়ে গেছে। এবং আপনি মানে ব্যক্তিকেন্দ্রিক বলছেন, ব্যক্তিকেন্দ্রিক না করে আপনি যদি সামগ্রিক দিক থেকে দেখেন, যে দীর্ঘদিন ধরে আপনি আমার এই রিপোর্টে আপনি দেখেছেন 2022 সালের কথা, আমার কাছে তো এখন 2018 সালের হাসনাত আব্দুল্লাহর ভিডিও আছে। যমুনা টেলিভিশন তাকে কেমন করে প্রমোট করে হাইপে নিয়ে গেছে তারুণ্যের প্রতীক হিসেবে। এটা আমার কাছে আগে ছিল না, বললাম না, আমার কাছে এখন অনেকে অনেক রকম খবর পাঠাচ্ছে, অনেক রকম এভিডেন্স পাঠাচ্ছে। সো এগুলি মানে আমি বলবো 2013 সাল থেকে এই প্ল্যান গুলি ধীরে ধীরে করা হয়েছে। যারা ছোট ছিল তারা পরিণত হয়েছে, যারা পরিণত ছিল তারা আরো প্রবীণ হয়েছে। এরকম মানে যাকে যেখানে সেট করা দরকার সবাই সেখানে জায়গা মতো সেট হয়েছে, তারপরে এটি মানে সম্মিলিত ভাবে আক্রমণ করা হয়েছে। ফলে এটি একদিন 2 দিন 2 বছরের আসলে ব্যাপার নয়। আমার বরং অদ্ভুত লাগে শেখ হাসিনার সরকার কি করেছে, তারা কেমন করে এই জিনিসগুলো না বুঝে পেরেছে।
এখন তারা বলবে আমরা তো বলেছি, সতর্ক করেছি, ষড়যন্ত্র হচ্ছে। ওই যে রাখাল বালকের মতো প্রতিদিনই বলে যে বাঘ আসছে, কিন্তু যেদিন বাঘ সত্যি সত্যি এসেছে মানুষ আর বিশ্বাস করেনি। ঠিক সেই রকম শেখ হাসিনা বারবার করে বলেছে যে বাঘ মানে ষড়যন্ত্র হচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত বিশ্বাস করেনি, কারণ তিনি যাদের নিয়ে চারিদিকে ঘিরে রেখেছিলেন বা যাদের দ্বারা তিনি বন্দী ছিলেন, তারা মানে তাদের কারণে তারা মধ্যবর্তী থাকার কারণে মানুষের কাছ থেকে তিনি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন। তাদের মুখোশটা আলাদা করেননি তিনি ঝগড়া সুরে বলেছেন। আপনি একদম ঠিক পয়েন্টে আছেন। এই বন্দর চক্রান্তের কথা তিনি বলেছেন, সেন্ট মার্টিনের কথা বলেছেন, করিডোর, এই সব ইঙ্গিত তিনি দিয়েছেন, সরাসরি বলেছেন। অন্য কোনো প্রধানমন্ত্রী হলে এরকম সরাসরি বলতেন না, কিন্তু তিনি যে সুরে বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে চুবানোর কথা বলেছেন। এটা যে কেউ শুনলে বলবে যে গ্রামগঞ্জে যে কাজ্জা হয়, ঝগড়া হয়, ঝগড়ার মতো করে বলেছেন। আমরা এটা বিশ্বাস করিনি। কিন্তু আসাদুর, গ্রামে আমাদের গ্রাম বাংলায় কিছু প্রবাদ আছে, এর মধ্যে একটি প্রবাদ হচ্ছে শত্রুকে সবসময় কাছে কাছে রাখতে হয়, যাতে করে শত্রুর গতিবিধি বোঝা যায়। দূরে গেলে তো আপনি দেখতে পাবেন না সে আপনার বিরুদ্ধে কি করছে। তো আমার মনে হয় এখানে শেখ হাসিনার স্ট্র্যাটেজিক ভুল কিছু ছিল কিনা, যে তাদেরকে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এই যে শহীদুল আলম, হ্যাঁ, আরো অনেকে, ফরহাদ মজার, এদেরকে তার কাছাকাছি রাখা দরকার ছিল, জাস্ট অবজারভেশনে রাখার জন্য। তাদেরকে তিনি আঘাত করার চেষ্টা করেছেন। আমার মনে হয় সেটিতে না গিয়ে, সেটিতে বরং পাবলিক সেন্টিমেন্ট আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়েছে, তাই না? তাদেরকে বরং অন্যভাবে কাছে রেখে তাদের নিয়ন্ত্রণে থাকলে হয়তো এই পরিস্থিতিটা হতো না। অথবা জনসমক্ষে শহীদুল আলমকে গ্রেপ্তার দেখেন কি করেছে। আমি একটা উদাহরণ দিই, যেহেতু আমি এটা সরাসরি সাক্ষী। শহীদুল আলম যেদিন জেল থেকে বের হন, আমি সর্বশেষ ব্যক্তি যিনি ওনার পাশে আমি ছিলাম। আমি পুরো ঘটনাটা ওনার অবজার্ভ করেছি, ওনার অস্বস্তি, ওনার আচ্ছা ওনাকে ডিবি দিয়ে ধরিয়ে নিয়ে যেতে হলো কেন? কেন সারা হোসেন, জ্যোতির্ময় বড়ুয়াদের মতো প্রথিতযশা আইনজীবীরা তাকে জেলখানার গেট থেকে গিয়ে নিয়ে আসতে হলো? মানে এটা বোঝানো হলো কি যে তিনি হয়তো তাকে বের হতে দেওয়া হবে না। আবার উনি জেলে থেকে কিভাবে মোবাইল ফোন ব্যবহার করলেন অবৈধভাবে, আমি সাক্ষী তো। এগুলো কেন আওয়ামী লীগ দেখলো না? আবার এই হাসনাতদেরকে, এই সন্ত্রাসীগুলোকে নিয়ে পেটানোর দরকার কি ছিল? তাদের দোষ ত্রুটি তুলে আনলেই তো হতো। তাদের যখন পেটাবেন, আপনি পায়ের চামড়া লাল করে দেবেন, যে কেউ দেখলে তারা যে সন্ত্রাসী বদমাশি, আমরা বুঝলাম না, তাদের পক্ষে চলে গেছে সব। জি, সেইটাই বললাম যে তাকে একটু কৌশলী, তিনি যথেষ্ট, তার তো রাজনৈতিক প্রজ্ঞা ছিল, কিন্তু আমার মনে হয় শেষের দিকে এসে তিনি বিচ্ছিন্ন হয়ে গেছিলেন নাকি, আমি আর হিসাবটা মেলাতে পারি না। আর যেহেতু শহীদুল দেখিয়েছে আন্তর্জাতিক, আমি পরে এই রিপোর্টগুলো পড়েছি জেল থেকে বেরিয়ে, সে ধর্মে টর্মে কোনো কিছুতে বিশ্বাস করে না পুরো, মানে এবং জেল থেকে বেরোনোর সময় তার কনফিডেন্স, আমার কিন্তু তাকে আচ্ছা রেখেছে কোথায় জেলে জানেন? যোগাযোগ অনেক আগে থেকে, ধরেন 97 থেকে আমি তাদের সঙ্গে সম্পর্কিত, 1997 সাল থেকে। আমি জাহাঙ্গীরনগরে অ্যানথ্রোপোলজিতে কিছুদিন পড়েছিলাম, সেই সূত্রে আমি রেনুমা আহমেদের ছাত্র, এবং রেনুমা আহমেদ এবং শহীদুল আলম যেহেতু তারা পার্টনার, সুতরাং তাদের সঙ্গে আমি গভীরভাবে সম্পর্কিত, যে কারণে অনেক কিছুর হিসাব আমি মেলাতে পারিনি যে এই মানুষগুলো, দেখবেন আপনি আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে গেলে দেখবেন যে আমি নানান সময় একটা বিব্রতকর অবস্থার মধ্যে ছিলাম, কিংবা একটা কনফ্লিক্ট সিচুয়েশনে ছিলাম। আমি কি দেখি আর আমার যারা সিনিয়র তারা কি দেখছে বা তারা কি করছে, তাহলে কি আমি ভুল নাকি তারা ভুল? মানে এই যে ধরেন আপনি যাদেরকে দেখে শিখছেন, তারা যদি ভুল করে, আপনি তখন কিভাবে মেলাবেন হিসাবটা, তাই না? তো ওই জায়গাগুলোতে আওয়ামী লীগের যেই কৌশলী ভূমিকা দরকার ছিল, আমার মনে হয় সেই জায়গাগুলোতে একদম ফেল করেছে। এই শহীদুল আলম যখন বুদ্ধিবৃত্তিক জায়গাতে, তারা কখনোই বুদ্ধিবৃত্তিক জায়গাতে ছিল না, আর ওনারা বুদ্ধিবৃত্তিক চর্চা করে এগিয়েছেন, বুঝতে পেরেছেন? আর আওয়ামী লীগ সেই জায়গাতে এখনো বুদ্ধিবৃত্তিক চর্চা তাদের আছে বলে আমি দেখছি না। ব্যারিস্টার মইনুল, এই যে মানিক মিয়ার সন্তান, তাকে যখন জেলে নেওয়া হয়েছে, তাকে রাখা হয়েছে একদম এক নোংরা একটা চোরদের যে ওয়ার্ড থাকে, জেলের ভিতরে অনেকগুলো ওয়ার্ড থাকে, সেখানে রাখা হয়েছে। তিনি বসতে পারেন না, এই মানুষটাকে কষ্ট। অত শহীদুলের রাখা হয়েছে কোথায় জানেন? ডিভিশনে। এবং শহীদুল বেরোনোর সময় একটা কথা বলছিল, মানে আমি পরে অবাক হয়ে গেছি, এই মানুষটা ইসলামিস্ট, কিন্তু জেলের ভিতরে এসে পুরো মানে নাস্তিক, মানে উড়াদুরা নাস্তিক। তো এই মানুষটা জেল থেকে বের হয়ে যে ইসলামিস্ট তাকে দেখলাম, সেইটাকে ক্যাশ করেছে। জেলের ভেতরে যে সে দুধে ভাতে ছিল, এটা তো সে তার পশ্চিমা যাদের পাপেট হয়েছে কাজ করেছে, তাদেরকে দেখিয়েছে, দেখো আমাকে জেল গেট থেকে এসে এই আইনজীবীরাই, সারা হোসেন, জ্যোতির্ময় বড়ুয়ারা না এসে নিয়ে গেলে আমাকে তো গুম করে ফেলতো, খুন করে ফেলতো। যেটা দেখিয়েছে নাহিদ হাসনাতরা, ওরা দেখিয়েছে যে আমাদেরকে দেখো পিটিয়ে আমাদের লাল করে ফেলেছে, আমাদের গুম করে ফেলেছে। এই মানে
হয় না, পচা শামুকে পা আওয়ামী লীগ কেটেছে, দায় দেয় আমাদের উপরে। খালেদ মহিউদ্দিনদের দেখে আমি শিখেছিলাম, আমি প্রভাবিত হয়েছি যে ইউনূস একজন ভালো মানুষ, শেখ হাসিনা তাকে নিয়ে গালাগালি করে। তো এই প্লটগুলো তৈরির জন্য আওয়ামী লীগের যে সাহায্য তাদের শত্রুদের করেছে সেটা অনবদ্য। এইটা মানে ম্যাটিকুলাস ডিজাইনে তারাও পড়েছিল। একদম, এটা যে তারাই করেছে তা না, তাদের উপরেও অন্য কেউ আছে। হ্যাঁ, মানে সুতাটা অনেক দূর পর্যন্ত বিস্তৃত, সেটি বুঝতে আসলে মানে অনেক সময় লাগবে। কিন্তু এখন যেভাবে করে বাংলাদেশটা একদম ধ্বংসের দ্বার প্রান্তে, এখান থেকে একটা শক্তি শুধু বাঁচাতে পারবে, পৃথিবীর আর কেউ এখান থেকে বাংলাদেশকে তুলতে পারবে না। একটা শেষ প্রশ্ন সুলতান রহমান, আপনি আমাদের বাংলাদেশের যারা দেশপ্রেমিক সাংবাদিক আছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন, যারা অবশ্যই পিনাকি কাম খালেদ মহিউদ্দিন নন আর কি? একটা উদাহরণ দিলাম, আমি কাউকে উদ্দেশ্য করে নাই, মানে অ্যাক্টিভিস্ট সাংবাদিক দুটা মিক্স করে যে একটা জগাখিচুড়ি করেন, এটা যারা যারা আসলে আদর্শিক জায়গা থেকে ভূমিকা রাখতে চান এই দেশমাতৃকার এই করুণ মুহূর্তে, তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন? দেখো, আমি কি তাদের উদ্দেশ্যে কি বার্তা দিব? আসাদ, তাদের বেশিরভাগই এখন চাকরিচ্যুত, তাদের অনেকেই কাজ করতে পারছে না, এবং মিডিয়া হাউস গুলোতে সব জমা দিলে ট্রেনিং কি জমা দেওয়া হয় না? আপনি দেখুন, সাংবাদিকরা কি চারা খেয়ে জীবনযাপন করবে? তাদের আর্থিক উৎসটা কোথা থেকে আসবে? ভালো সাংবাদিকরা কেন সেই অর্থে প্রমোটেড হয় না বা পারে না? কারণ তারা তেলবাজিও করতে পারে না, তারা মাখনও খেতে পারে না, তারা শুধু কাজটুকুই করে যায়। হ্যাঁ, এখন দেখবেন দলবাজিও করতে পারে না, তারা সব সময় সব দলের টার্গেটে পরিণত হয়। যে কারণে এই সরকার এসে বা এই আমলে, এই ইউনূসের আমলে এসে দেখবেন যে যত মুক্তিযুদ্ধপন্থী সাংবাদিক তারা বিতাড়িত হয়েছে, যত বেশি পেশাদার সাংবাদিক তারাও কিন্তু বিতাড়িত হয়েছে। ফলে সব মিলিয়ে এখন বাংলাদেশের মিডিয়াটি এখন একেবারে একচেটিয়া ভাবে জামাতপন্থীদের দখলে, উগ্রদের দখলে। এই ব্যাপারে বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই। আমি আপনার কাছ থেকে আবার একটু জানতে চাই যে সাংবাদিকদেরকে আপনি যারা, হ্যাঁ আমি এটা স্বীকার করি যে যাদের আপনার চাকরি না থাকলে আপনি কি খেয়ে বাঁচবেন, কিন্তু আমরা আসলে উভয় সংকটে আছি। একদিকে ইসলামিস্টরা বলে আমরা আওয়ামী লীগ আমাদের কোটি কোটি টাকা দেয়, অপরদিকে আমরা আমাদের টিম একজন লোক আমি আপনাকে বলি, এই তো এখন আমি এগুলি শুনতেছি, তো আওয়ামী লীগের যারা ধরেন যাদের বিরুদ্ধে দুর্নীতির বড় বড় অভিযোগ, তারা বলে যে আমাদের তো চাল কেনার টাকা নাই। সত্য, আমি ভারতে অনেকে আছেন তাদের অবস্থা খোঁজ নিয়েছি বাইরে থেকে, মানে অন্য জায়গা থেকে, এরা কি অবস্থায় আছে, তাদের কি খুব একটা দুই একটা ছাড়া দুই একজন যেমন বাংলাদেশে টাকা নয় ফ্রিজ করে দিয়েছে, তাদের যারা বিদেশে পাচার করেছে বলে অভিযোগ রয়েছে সেই টাকা কোথায়? দেখেন, একটা মানুষ যখন দেশ থেকে বের হয়ে যেতে পারে, সে টাকা বের করতে পারে না, ফ্রিজ করলেও কি? যারা দুর্নীতি করেছে যেমন নিক্সন চৌধুরী, আমি যেমন বললাম তৃণমূল করেছে, তাহলে কোথায় সেই টাকা? কোথায়? সে পার ডে 30,000 40,000 টাকা ব্যয় করে রিসোর্টে থাকতো। তো এখন আবার যারা তৃণমূলের কর্মী তারা ওইখানে গিয়ে মানে কেউ রেল লাইনেও থাকছে না। আমি এই খবরটা জানি। বাংলাদেশে আওয়ামী লীগের তৃণমূল কর্মীদের যে কি ভয়ঙ্কর দুর্বিষহ অবস্থা, তাদের খাওয়ার টাকা নাই, থাকার জায়গা নাই, কোথাও থাকতে পারলে বাসা ভাড়া দিতে পারছে না, নিজের বাড়ি থেকে বিতাড়িত, মানে তাদের অবস্থা ভয়ঙ্কর করুণ। না আছে নিরাপত্তা, না আছে পেটের খাবার, মানে খুবই আসলে অনেক মায়াই লাগে তাদের জন্য, এবং তারা কোনোদিনও কোনো সুযোগ সুবিধাভোগী তাও কিন্তু নয়। জি, আমি একটা আমার পক্ষ থেকে অনুরোধ করতে পারি, যারা বাংলাদেশের দেশপ্রেমিক সাংবাদিক আছেন তারা যার কাছে যা ইনফরমেশন আছে আমাদেরকে একটু ইমেল করেন, যেহেতু মানে স্মার্টফোন চালাচ্ছেন, ফেসবুকিং করছেন, যদি এটুকু মানে লিল্লা আর কি, হ্যাঁ এটা লিল্লায় যদি এটুকু করেন, আমাদের সেই সামর্থ্য নাই কারোর জীবিকা, কারণ এখন আমরা এক প্রকার যুদ্ধ বিগ্রহের মধ্যে, ওরা তো যে ঘোষণাটা দিয়েছে গৃহযুদ্ধ হবে সেদিকে তো যাচ্ছে, মানে আপনি কি আর কোনো ব্যতিক্রম দেখেন, কোনো আশা দেখেন? না, যাচ্ছে মানে কি, অলরেডি গৃহযুদ্ধের মধ্যে আছে। আপনি দেখবেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গুপ্ত হত্যার শিকার হচ্ছে মানুষ, তাই না? আগে হতো আওয়ামী লীগের লোকের একদম প্রথম দিকে, তারপর সাধারণ মানুষ হচ্ছে, এখন বিএনপির লোকেরাও গুপ্ত হত্যার শিকার হবে, আপনি দেখে নিন। আমরা দেখবো যে 2-2 4 হয়, -2 মানে মাইনাস প্লাস হয়, মানে কি হয় আমরা দেখব। তবে
দেশপ্রেমিক যারাই আছেন এই দেশমাতৃকার জন্য একটু ভূমিকা রাখেন যার যার অবস্থান থেকে। আমরা মিলেমিশে দেখি আমাদের সেই মুক্তিযোদ্ধাদের মতো শূন্য হাতে যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থেকে দেখি আমরা আমাদের দেশমাতৃকার মুক্তির জন্য কিছু করতে পারি কিনা। সুলতান রহমান, আপনি এত ব্যস্ততার মধ্যে আমাকে সময় দিয়েছেন, ইশতেহারকে সময় দিয়েছেন, অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা এবং আমি ব্যক্তিগতভাবে আপনাকে নিয়ে খুবই গর্বিত যে আমাদের এমন একজন বন্ধু পেয়েছি, এমন একজন বোন পেয়েছি যিনি এই দুরবস্থার মধ্যে এত হাজার কিলোমিটার দূরে থেকে মাতৃকার জন্য নিজের সময়, শ্রম সবকিছু ব্যয় করছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আসাদুল, আপনাকেও আমার অনেক ভালো লাগে। আমিও আপনি এত মেধাবী, এত চমৎকার আপনার উপস্থাপনা এবং এত নলেজেবল, এরকম বুদ্ধিবৃত্তিক চর্চা যদি আরো প্রসারিত হয়, আরো অনেকের মধ্যে ছড়ায়, আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ না অদম্য, কেউ টিকিয়ে রাখতে পারবে না। হয়তো একটু পিছিয়ে আছে আপনার আমার মানুষের মতো মানুষরা, কিন্তু দেখবেন আবার ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। এবং আপনার ইশতেহারের জন্য অনেক অনেক শুভকামনা। জি, প্রিয় দর্শক, আপনাদেরকেও অনেক ধন্যবাদ জানাই। আমাদের প্রায় সকল দর্শকই সুলতান আপাকে খুবই ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়েছেন। আমাদের এইটাই সবচেয়ে ভালো লাগে পাওয়ার মধ্যে, শুধু এতটুকুই যে আপনারা আমাদের এই কাজগুলো খেয়াল করছেন এবং আমরা যে কাজগুলো ঠিক করছি কিনা সেটার কঠোর সমালোচনা করবেন। কোথাও ভুল ত্রুটি হলে আমরা অবশ্যই সেটা থেকে সংশোধন করব। অনেক ধন্যবাদ, অনেক ভালো বাসা এবং শুভকামনা। যদি দেশটা টিকে থাকে আর কি, আমরা যদি বিজয় অর্জন করতে পারি, অর্থাৎ এই মানে এটা প্রত্যেকই হায়না তো অনেক নিরীহ প্রাণী এদের তুলনায়। অবশ্যই হায়নারা কোনোদিন কোনো একটা গাছের টুকরো দিয়ে কাউকে এইভাবে মারে না, এইভাবে পাথর দিয়ে, অসম্ভব। যাদের হাতে আছে তাদের, আমরা সেই 1971 দেখেছি তাদের ভয়াবহতা, এদের হাত থেকে যদি আমরা আমাদের বিজয় অক্ষুণ্ণ রাখতে পারি, অর্থাৎ যে বিজয় আমরা 71 পেয়েছিলাম সেটা যদি আমরা বহাল রাখতে পারি, এই কালো মেঘ যদি আমরা দূর করতে পারি, নিশ্চয়ই বিজয়ে উল্লাসে দেখা হবে। অনেক ধন্যবাদ।